তো দেখো, জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট কি অ্যান্ড কোন জায়গায় ইউজ হয় আমাদের যখন কোনো একটা ওয়েবসাইটকে ডিজাইন করছি তখন কোন জায়গায় ইউজ হয়। এখন আমি যে কোনো একটা ওয়েবসাইট টেমপ্লেট আমি খুলে নিচ্ছি। যে কোনো টেমপ্লেটেই জাভাস্ক্রিপ্ট আমাদের ইউজ কোথাও না কোথাও হয়েই থাকে। অ্যান্ড ফর এক্সাম্পল আমি দুটো ওয়েবসাইট খুলছি। লাইভ প্রিভিউটা কোথায় গেল? ওয়েবসাইট টেমপ্লেট থিম ফরেস্ট, চলো এই হচ্ছে লাইভ প্রিভিউ ভার্সন। সবার প্রথম জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের ইভেন্ট হ্যান্ডেলার কোনো একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের ওয়েবসাইটে ইউজ হয়। যদি ডিটেলসে শিখে রাখতে পারো, ভালোভাবে মনে রাখতে পারো, যদি কেউ ইন ফিউচার মোবাইল অ্যাপে সুইচ করো, মোবাইল অ্যাপেও জাভাস্ক্রিপ্ট ইউজ হয়। কেউ যদি ইন ফিউচার ফুল স্ট্যাক ডেভেলপমেন্টও করো তখনও জাভাস্ক্রিপ্ট ইউজ হয়। কেউ যদি ইন ফিউচার নিজের কেরিয়ারকে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপগ্রেড করে কোনো ডেস্কটপ সফটওয়্যারে মুভ করো, সেখানেও জাভাস্ক্রিপ্ট ইউজ হয়। জাভাস্ক্রিপ্টের ইউজ সমস্ত জায়গায় আমাদের হয়। ওকে, জাভাস্ক্রিপ্ট মেন বেসিক ডিজাইন পার্সপেক্টিভে ব্যাকএন্ড নয়, আমাদের যে ডিজাইনটা আমরা করছি ওয়েবসাইটে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড কি জন্য? আমরা হচ্ছে একটা ডিজাইন ক্রিয়েট করছি যেটা ক্লায়েন্ট দেখতে পাবে। আর ব্যাকএন্ড হচ্ছে যেটা ফাংশন বেসড হয়, সেটা হচ্ছে ব্যাকএন্ড ডিজাইন। বাট আমরা যে ফ্রন্ট এন্ড ডিজাইনটা আমরা দেখছি ওয়েবসাইটের পুরো কমপ্লিট এরকম একটা লেআউট ক্রিয়েট করা, এই ডিজাইনের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট হ্যান্ডেলের কাজ করে। লাইক ইভেন্ট অনেক কিছু হয়। যখন আমরা মাউস দিয়ে কোথাও ক্লিক করি সেটা একটা ইভেন্ট হয়। মাউস দিয়ে যখন আমরা রাইট ক্লিক করি এরকম, সেটা একটা ইভেন্ট হয়। বা আমরা এরকম স্ক্রোল করছি, দেখো স্ক্রোল করার সাথে সাথে উপরে দেখো টপ বারের কালারটা গ্রিন হয়ে গেল, মেনু বারের কালারটা। তো এটা একটা হচ্ছে স্ক্রোল ইভেন্ট। এটা হচ্ছে স্ক্রোল বটম ইভেন্ট বলতে পারো, এরকম স্ক্রোল ওয়াই ডাউন ইভেন্ট বলতে পারো। তো এটাও একটা ইভেন্ট। নেক্সট হচ্ছে দেখো এই ডান দিকে একদম ছোট্ট মতো তোমরা একটা ব্যাক টু টপ দেখতে পারবে। এখানে যখনই আমি ক্লিক করব তখন ওয়েবসাইটের একদম টপ সেকশনে আমাদের চলে আসবে। তো এটাও একটা ক্লিক ইভেন্ট অ্যান্ড ওয়েবসাইটের স্ক্রল ইভেন্ট। এই বাটনটার মধ্যে আমাদের দুটো ইভেন্ট আছে, একটা হচ্ছে স্ক্রল ইভেন্ট আর অ্যান্ড ক্লিক ইভেন্ট। যখন ক্লিক করছি তখনই কিন্তু আমাদের এই স্ক্রল ইভেন্টটা কাজ করছে, তার আগে নয়। তো এইটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের ইভেন্ট। এই সমস্ত ছোট ছোট ইভেন্টকে ক্রিয়েট করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে করাটা ভীষণভাবে প্রয়োজন। এবার যদি আরেকটু ডিটেলসে বলি, ধরো জাভাস্ক্রিপ্টে অনেক সময় কি হয়, আমাদের কোনো ওয়েবসাইট যখনই ওপেন করি, ধরো কোনো আর একটা এক্সাম্পল নিয়ে নিই। দেখো এই যখনই ওয়েবসাইটটা ক্রিয়েট করছি তখনই এখানে একটা স্লাইডার চলছে যখনই ওয়েবসাইটটা ওপেন করছি।
তো এই যে স্লাইডটা হচ্ছে, অটোমেটিক স্লাইডারটা হচ্ছে, এটাও একটা ইভেন্ট যেটা জাভাস্ক্রিপ্ট দিয়েই ক্রিয়েট করতে হয়। বা যখন আমি ওয়েবসাইটটাকে স্ক্রোল করছি আস্তে আস্তে, দেখো কিছু কিছু মানে সমস্ত বক্সগুলো আছে, দেখো যখন লোড নিচ্ছে, তখন আমি যখন স্ক্রোল করে যাচ্ছি তখনই কিন্তু আমাদের লোড নিচ্ছে, তার আগে নয়। কিন্তু দেখো ফেড ইন একটা এফেক্ট আসছে যখন স্ক্রোল করছি তখনই। এই সমস্ত ইভেন্টগুলো আমাদের ক্রিয়েট হয় জাভাস্ক্রিপ্টে। তো জাভাস্ক্রিপ্ট খুবই শেখাটা খুবই ম্যান্ডেটরি। জাভাস্ক্রিপ্টে কোডের লেন্থটা লিখতে খুবই অসুবিধা হলেও কিন্তু ছোট ছোট কাজ, জাভাস্ক্রিপ্টের কোনো বড় কাজ নয়। জাভাস্ক্রিপ্টের এই সমস্ত কাজগুলো খুবই ছোট ছোট, যার জন্য মনে রাখা খুবই ইজি। প্র্যাকটিস অ্যান্ড যে কোনো জায়গায় ছোট ছোটোভাবে ইউজ করাটাও খুবই ইজি। এবারে দেখো নিচে একটা অরেঞ্জ কালারের বক্স আছে, 3 days ফ্রি প্লাস 1 month, 1 month ফর $1। এটা দেখো আমি যখন ক্রস করে দেবো এটা কেটে যাবে। এটাও আমাদের কিন্তু ক্রিয়েট হয় জাভাস্ক্রিপ্টের ক্লিক ইভেন্ট দিয়ে। ওকে। বা ধরো তুমি কোনো ওয়েবসাইটে আছো, ওয়েবসাইটে দেখবে কিছুক্ষণ পরে একটা পপ আপ মতো আমাদের চলে আসে বক্স, অটোমেটিক। সেটাও আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল হয়। এটা অটোমেটিক একটা পপ আপ বক্স মতো চলে আসে, সেটাও আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল হয়। একবার দেখে নিচ্ছি এই ডিজাইনটায় পপ আপটা আসে কিনা। এই যে কিছুক্ষণ পরে আমাদের নিচের এই পপ আপ বক্সটা এসছে, এটা ফুল স্ক্রিন জুড়ে বক্স না আসলেও এই যে ব্লু কালারের বক্সটা, এটাও জাভাস্ক্রিপ্ট দিয়েই হ্যান্ডেল হয়। ইভেন আমরা এইটাও ক্রিয়েট করতে পারি, এই যে বড় লার্জ মেগা মেনু আছে, এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে ট্রিগার করাতে পারি, যে জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলোকে শো হাইডের কাজ করাতে পারি। যখন হোভার করবো এরকম বড় বড় মেনু আমাদের কাছে শো করবে, এগুলোও জাভাস্ক্রিপ্ট দিয়েই হ্যান্ডেল করা যায়। এটা তো এইচটিএমএল দিয়েই হয়ে যায়, উপরে যে স্ক্রোল বারটা আছে। তো জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে প্রচুর আমাদের ওয়েবসাইটের মধ্যে। যে কোনো রকম ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকি। এছাড়াও জাভাস্ক্রিপ্ট কী কী কাজে লাগে, অনেক কিছু কাজে লাগে। জাভাস্ক্রিপ্ট দিয়ে যে আমরা যে সমস্ত ডেটাবেস থাকে সেই সমস্ত ডেটাবেস থেকে এপিআই কল করে আমরা এইরকম টাইপের ডাইনামিকভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করতে পারি। জাভাস্ক্রিপ্ট দিয়ে এপিআই কল করে এরকম ডাইনামিকভাবে ফেচ করতে পারি। এপিআই কি আর ডেটাবেস কি, যারা নতুন তারা বুঝতে পারবে না, বাট এপিআই হচ্ছে কোনো একটা জায়গায় আমাদের স্টোর থাকে এরকম ডেটা, সেইগুলোকে আমরা জাস্ট কল করি। কল করে হচ্ছে এই ডিজাইনগুলো লেখাই। সেই স্টোর যেখানে ডেটা আছে সেখানে যদি কোনো একটা ডেটা রিমুভ হয়ে যায়, তো আমাদের এখানে অটোমেটিক রিমুভ হয়ে যাবে একটা ডেটা। যদি ওখানে একটা নতুন ডেটা অ্যাড হয়, তো আমাদের এখানে অটোমেটিক নতুন অ্যাড হয়ে যাবে, আমাদের এইচটিএমএল এ আর কোনো চেঞ্জেস করতে হবে না। এই টাইপের ইভেন্টকেও আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করি এপিআই কে ফেচ করে। তো জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড দুটোর জন্যই কাজে লাগে খুব ডিটেলসে। তো বেসিক যদি দেখা যায় জাভাস্ক্রিপ্ট স্টার্টের জন্য, তো একদম বেসিক আমি দেখাচ্ছি। জাভাস্ক্রিপ্ট কিছুই নয়, জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্ট বলে ট্যাগ আছে আমাদের, সেই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেই সমস্ত জাভাস্ক্রিপ্টের কোড আমাদের লিখতে হয়। জাভাস্ক্রিপ্ট সাধারণত বডি ট্যাগের মধ্যে ইউজ করা যায় অ্যান্ড হেড ট্যাগের মধ্যেও আমাদের ইউজ করা যায়। দুটো জায়গায় ইউজ করা যায়। একটা ওয়েবসাইটে তো মাল্টিপল জাভাস্ক্রিপ্ট লেখা থাকতে পারে, তো জাভাস্ক্রিপ্ট মাল্টিপল জায়গায় ইউজ করা যেতে পারে। মাল্টিপল রিজনে ইউজ হয়, হেড ট্যাগে অ্যান্ড আমাদের বডি ট্যাগে। সিএসএস এ তোমাদের আমি দেখিয়েছিলাম কিভাবে এক্সটার্নাল সিএসএস আমাদের এখানে ইম্পোর্ট করতে হয়। ঠিক সেরকম এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলও আমরা এখানে ইম্পোর্ট করতে পারি হেড ট্যাগের মধ্যে বা বডি ট্যাগের মধ্যে। ফর নাও আমি এই বেসিক ডট এইচটিএমএলটাকে খুলছি, জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে গিয়ে আমি জাভাস্ক্রিপ্ট বলে নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, অ্যান্ড এটাকে ডাবল ক্লিক করে আমি আউটপুট দেখতে চাইছি। এখানে ব্ল্যাঙ্ক,
কারণ এখানে কিছুই নেই। তো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমাদের সবার প্রথম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ হয়। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যখন কোনো আমরা টেক্সটকে রাইট করি, এটাকে কমান্ড করে দিলাম আমি কন্ট্রোল ব্ল্যাক স্ল্যাশ দিয়ে। জাভাস্ক্রিপ্টের কমান্ড ফাংশন হচ্ছে ডবল স্ল্যাশ। ডবল স্ল্যাশ দিয়ে আমাদের যে কোনো কিছু কমান্ড করে রাখতে পারি। সবার প্রথম দেখো, এখানে আমি কোনো একটা টেক্সটকে যদি আমি এখানে প্রিন্ট করতে যাই বাই জাভাস্ক্রিপ্ট, তাহলে আমাদের কি করতে হবে? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের কোনো একটা টেক্সটকে রাইট করা। ডকুমেন্ট, ডকুমেন্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একদম বেস সিনট্যাক্স। ডকুমেন্টটা সব জায়গায় ইউজ হয়, অনেক জায়গায়। ডকুমেন্টের মানে হচ্ছে আমরা যে যে এইচটিএমএল ফাইলটা ইউজ করছি, সেই এইচটিএমএল ফাইলকে সে ডকুমেন্ট ভাবে ডিক্লেয়ার করে জাভাস্ক্রিপ্ট। তাই ডকুমেন্ট লিখতে হয় যখনই কোনো কিছু প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের ইউজ হয়, তখনই আমাদের ডকুমেন্ট লিখতে হয়। অ্যান্ড ডট রাইট, ডটটা হচ্ছে এটা আমাদের ইউজ হবে, ডটটা হচ্ছে আমাদের কনক্যাটিনেট করতে ইউজ হয়। কনক্যাটিনেট কি? মানে দুটো সিনট্যাক্সকে যখন আমরা এরকম কনক্যাটিনেট করি, মানে যোগ করি, তখন আমাদের এই ডট ইউজ হয়। দুটো সিনট্যাক্সকে যখনই আমরা এরকম একসাথে লেখার ট্রাই করি, তখন আমরা এই ডট সাইনটাকে ইউজ করি। তো ডকুমেন্ট ডট বোঝা গেল। অ্যান্ড রাইট হচ্ছে রাইট সিনট্যাক্স। কোনো কিছুকে এখানে এরকম লেখার জন্য আমাদের ইউজ হয় রাইট সিনট্যাক্স। রাইট সিনট্যাক্স কিন্তু অন্য কোনো কাজে ইউজ হয় না। এবারে বলি রাইট সিনট্যাক্সের পরে আমরা এখানে আমাদের দিতে হবে এরকম একটা ব্র্যাকেট। ব্র্যাকেট দিয়ে তার মধ্যে আমাদের কি করতে হবে? এখানে একটা আমাদের কোড নিতে হবে। সিঙ্গেল কোড নিতে পারো বা এরকম ডাবল কোডও নিতে পারো, যে কোনো কোডই তোমরা ইউজ করতে পারো। এর মধ্যে আমরা যা লিখবো তাই আমাদের এখানে প্রিন্ট দিয়ে দেবে। একদম ছোট ছোট জিনিস, জাভাস্ক্রিপ্টের ছোট ছোট জিনিস দেখতে থাকবে, একদম ছোট ছোট জিনিস। তো এটা হলো আমাদের রাইটের টেক্সট। আমি কমেন্টটাকে অলওয়েজ ট্রাই করবো এইচটিএমএল এর মধ্যে লেখার, যাতে স্ক্রিপ্টটা তোমাদের পরে দেখলে ক্লিয়ার হয়ে যায় স্ক্রিপ্টে কি কি কাজ হচ্ছে। এটা হলো লেখা। এবারে বলি আমাদের কোশ্চেন হচ্ছে, লেখা তো আমাদের অনেকভাবে যায়। লাইক আমরা এখানে এইচটিএমএল এও লিখতে পারি, অ্যান্ড এইচটিএমএল এর মধ্যে এরকম প্যারাগ্রাফ ট্যাগ করেও লিখতে পারি। ঠিক আছে, এটা তো এইচটিএমএল। দেখো আমাদের যেটা H1 দিয়েছি, সেই H1 এখানে আগে এসছে, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ এসছে, প্যারাগ্রাফ ট্যাগ এসছে, অ্যান্ড তারপরে আমাদের এই যে ডকুমেন্ট ডট রাইট করে যে টেক্সটটা আমরা এখানটায় প্রিন্ট করালাম, সেটাও এখানে আমাদের কিন্তু এসছে তারপরে। এবারে যদি এই স্ক্রিপ্টটাকে আমি এখানেও একটা ইউজ করি H1 এর পরে, দেখো আমাদের কিন্তু চলে আসবে ঠিক H1 এর নিচে। দেখো H1 এর নিচেও কিন্তু আমাদের চলে এসছে টেক্সটটা। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে কখনো যদি কোথাও টেক্সটকে এরকম রাইট করতে হয়, টেক্সটকে লিখতে হয়, তার জন্য আমরা জাস্ট সেই জায়গাটায় এরকম স্ক্রিপ্ট ট্যাগ নেব। অ্যান্ড ডকুমেন্টটা হচ্ছে আমাদের এই ডকুমেন্টের জন্য ইউজ হয় ডট রাইট ইউজ করব, রাইট সিনট্যাক্স। অ্যান্ড তার মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোটেশনের মধ্যে আমরা যা টেক্সট লিখতে চাইছি সেই টেক্সটটা লিখে দেবো। অ্যান্ড অবভিয়াসলি মনে রাখবে, যে কোনো জাভাস্ক্রিপ্টের কোড লেখার পরে আমাদের অবশ্যই এরকম একটা কোলন দিয়ে, সেমিকোলন দিয়ে আমাদের ক্লোজ করতে হবে সেই জাভাস্ক্রিপ্টের কোডটাকে। এখানে মাল্টিপল টাইপের আমাদের কোড থাকতে পারে, তো প্রত্যেকটার জন্য আমাদের এরকম একটা ক্লোজ করতে হবে কমা দিয়ে। মাল্টিপল টাইপের আমাদের চলে এসছে। ওকে, এই এত দূর পর্যন্ত সবার কাছে ক্লিয়ার জাভাস্ক্রিপ্ট?
জাভাস্ক্রিপ্টে কিভাবে লিখবে? কারোর কোনো ডাউট থাকলে বলো। ওকে। অরিজিৎ, ইরফান, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একদমই ছোট ছোট জিনিস, আরেকটু লেন্দি হবে কোড, বাট খুবই ছোট ছোট কোড। জাভাস্ক্রিপ্ট একদমই প্র্যাকটিস ফেল করবে না। ডেলির প্র্যাকটিসটা ডেলি করবে, অ্যান্ড কনসেপ্ট বুঝে প্র্যাকটিস করবে, মুখস্থ করে নয়। মুখস্থ রাখবে এইরকম জিনিস যে রাইট, কোনো কিছু টেক্সটকে রাইট করতে গেলে আমাদের এরকম রাইট সিনট্যাক্স ইউজ করতে হয়। বাট কনসেপ্ট হচ্ছে এখানে এটাই যে একটা স্ক্রিপ্ট ট্যাব নিতে হয়, অ্যান্ড ডকুমেন্ট দিয়ে আমাদের এই রাইট সিনট্যাক্সটাকে রান করাতে হয়। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। আর মুখস্থর জিনিস হচ্ছে এই যে রাইট সিনট্যাক্স আছে, শুধুমাত্র এইটাই হচ্ছে আমাদের মুখস্থ করার জিনিস। যে কোনো কিছু লিখতে গেলে আমাদের রাইট সিনট্যাক্স ইউজ করতে হয়। ওকে, বোঝা গেছে বেসিক জাভাস্ক্রিপ্ট কিভাবে ইউজ হয়। ওকে, নেক্সট। তোমরা কিন্তু আবার, আমি এখানে যে বলেছি হেড ট্যাগের মধ্যেও আমাদের স্ক্রিপ্ট দিয়ে ইউজ হয়, তোমরা কিন্তু আবার এইটাকে এরকম হেড ট্যাগের মধ্যে লিখে দেবে না কেউ। কারণ যেই জায়গায় যেরকম লাগবে তাহলে একদম টপে আসবে বডি ট্যাগ, তারপরে আমাদের প্রিন্ট হবে। যেই জায়গায় যেরকম ইউজ হবে আমি আস্তে আস্তে ইউজেস দেখাবো। হেড ট্যাগে কীরকম টাইপের স্ক্রিপ্ট লিখতে হয়, বডি ট্যাগের মধ্যে কীরকম টাইপের স্ক্রিপ্ট লিখতে হয়। চলো, নেক্সট আমি সেকেন্ড একটা ফাইল বানাচ্ছি। প্রিন্ট টেক্সট ডট এইচটিএমএল। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, অটোমেটিক আমাদের দেয় মেটাটা। তার আগে আমি একটু সিলেবাসটা খুলে নিই। ওকে, চলো। আমি একটু সিলেবাসটা খুলে নিচ্ছি। জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন তো হয়ে গেছে, বুঝতে পেরেছো। জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন আর কিছুই না, যেটা আমি এখানে দেখালাম কিভাবে জাভাস্ক্রিপ্টে লিখতে হয় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। কোথাও হেড ট্যাগ হয়, কোথাও বডি ট্যাগের মধ্যে লিখতে হয়। এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্টেশন। নেক্সট আসছি আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল ট্যাগ ইন জাভাস্ক্রিপ্ট। এইচটিএমএল ট্যাগ ইন জাভাস্ক্রিপ্ট, এক সেকেন্ড। চলো, লাইক এখানে আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিচ্ছি। অলওয়েজ এটা মনে রাখবে যে জাভাস্ক্রিপ্ট কোথাও লিখতে হলে তারা সেটা স্ক্রিপ্ট ট্যাগের বাইরে কিন্তু লেখা যাবে না, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেই লিখতে হবে। আর স্ক্রিপ্টের দুটো ট্যাগ হয়। স্ক্রিপ্টের বেসিক্যালি দুটো ট্যাগ হয়, একটা হচ্ছে স্ক্রিপ্ট আর একটা হচ্ছে নো স্ক্রিপ্ট। একটা হচ্ছে স্ক্রিপ্ট, একটা হচ্ছে নো স্ক্রিপ্ট। আমরা যা যা শিখবো সমস্ত কিছু স্ক্রিপ্টের মধ্যেই শিখবো, নো স্ক্রিপ্টে কিছুই লিখবো না। কারণ নো স্ক্রিপ্ট হচ্ছে আমাদের যখনই কোনো ওয়েবসাইটের কোনো বড় সফটওয়্যার বেসড ওয়েবসাইট থাকে, সেখান থেকে আমাদের নো স্ক্রিপ্টের কোড প্রোভাইড করে। নো স্ক্রিপ্ট হচ্ছে একটা জেনারেটেড কোড হয়।
লাইক ফেসবুক হতে পারে, গুগল হতে পারে, সেই সমস্ত যখন আমরা বড় বড় গুগলের যে অ্যাড হচ্ছে, গুগল অ্যাড চালায়, ফেসবুকের অনেক স্ক্রিপ্ট থাকে অ্যাডসেন্সের জন্য, সেই সমস্ত স্ক্রিপ্টে আমাদের নো স্ক্রিপ্ট প্রোভাইড করে। নো স্ক্রিপ্টে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। যখন কোনো বড় কোম্পানি, এপিআই কোম্পানি, আমরা কোনো ধরো কোম্পানির এপিআইকে কাজ করছি এপিআই নিয়ে, তখন আমরা আমাদেরকে তারা নো স্ক্রিপ্ট ইউজ করে। নো স্ক্রিপ্টের অর্থ হলো এই যে স্ক্রিপ্টের মধ্যে তারা যে স্ক্রিপ্টটা প্রোভাইড করবে তার মধ্যে আমরা কোনো চেঞ্জেস কিন্তু করতে পারবো না। অ্যান্ড নো স্ক্রিপ্টের মধ্যে এটা স্ক্রিপ্ট হিসাবে সেটা ডিফাইন করে না। সেটা এখানে হতে পারে এরকম আই ফ্রেম হিসাবে ডিফাইন করতে পারে, আই ফ্রেম হিসাবে থাকতে পারে, সেখানের মধ্যে জাভাস্ক্রিপ্টই লেখা থাকবে সেটা কিন্তু নয়, বাট নো স্ক্রিপ্ট কিন্তু জাভাস্ক্রিপ্ট হিসাবেই আমাদের রান করবে। তো নো স্ক্রিপ্টে আমরা কিছুই শিখবো না, নো স্ক্রিপ্ট আমাদের শেখার কিছু নেইও। নো স্ক্রিপ্ট সবসময় মনে রাখবে, যদি কোথাও দেখে থাকো কোনো ওয়েবসাইটে যে নো স্ক্রিপ্ট বলে একটা ট্যাগ আছে, সেটা কিন্তু জাভাস্ক্রিপ্টের সাথেই আমাদের প্রোভাইড করা যায় কোনো বড় বড় কোম্পানি থেকেই। তো সেটা ঘাবড়াবে না কেউ। তার আগে আমি এই ফাইলটার নাম চেঞ্জ করে দিই। তোমাদের আই ফ্রেম দেখিয়েছিলাম আমি এইচটিএমএল এ, হ্যাঁ, আইফোন দেখানো হয়েছে। বুঝতে পারলাম না। হ্যাঁ, দেখানো হয়েছে আইফোন। হুম হুম। তো দেখো আমি কি করছি, নেক্সট যেটা দেখাবো এইচটিএমএল ট্যাগস ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, তো আমি এখানে টাইটেল ট্যাগও দিয়ে দিচ্ছি। এইচটিএমএল ট্যাগকে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে ইউজ করব, তো সিম্পলভাবে আমি এখানে লিখে দিচ্ছি ডকুমেন্ট সিনট্যাক্স। মনে রাখবে অলওয়েজ এটাও কিন্তু স্মলে হয়, যেরকম আছে সেরকমই লিখতে হবে। স্পেলিং অলওয়েজ মুখস্থ রাখবে, ডকুমেন্টস DOCUMENT ডকুমেন্ট, অ্যান্ড তার মধ্যে কিন্তু কোনো ক্যাপিটালাইজেশন নেই, সমস্ত কিছুই কিন্তু স্মলে লেখা আছে। দেন WRIT রাইটটাও কিন্তু স্মলেই লেখা আছে। তো যেরকম আমি দেখাচ্ছি ঠিক সেইটা কিন্তু তোমাদের মুখস্থ আর মনে রাখার দরকার। তোমরা যদি এখানে ডাব্লুটাকে ক্যাপিটাল করে দাও তাহলে কিন্তু যখন বড় বড় প্রজেক্টে কাজ করবে তখন এরর দেবে। কারণ আমরা স্ক্রিপ্ট তো শুধুমাত্র একটা পেজে একটা স্ক্রিপ্ট লিখবো না, একটা পেজে মাল্টিপল অনেক রকম জাভাস্ক্রিপ্ট আমরা লিখে থাকবো। তো যাতে কোনোভাবে এরর না আসে সেইটা আমাদের দেখতে হবে। ডকুমেন্ট ডট রাইট ধরো দিচ্ছি আমি এখানে, উই আর লার্নিং জাভাস্ক্রিপ্ট। ওকে, অ্যান্ড এখানে একটা সেমিকলন দিয়ে দিলাম। এটা যখন আমরা আউটপুট দেখব অ্যান্ড আউটপুটে এসে এখানে ইন্সপেক্ট করব, তখন দেখো বডি ট্যাগের মধ্যে আমরা কি লিখেছি, একটা স্ক্রিপ্টের মধ্যে এটা জাস্ট টেক্সটটা আমরা লিখেছি। এটা কিন্তু না কোনো প্যারাগ্রাফ হিসাবে আসছে, না কোনো ট্যাগের মধ্যে আসছে, এটা জাস্ট একটা বডির মধ্যে একটা সেন্টেন্স ফেলা আছে। তো এটাকে ধরো আমরা এরকম করতে পারি, এইখানে আমরা এইভাবে ট্যাগও ইউজ করতে পারি। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা ট্যাগ যখন ইউজ করব ঠিক এইরকমভাবে ইউজ করব। কোটেশনের মধ্যেই আমরা এরকম ট্যাগকে লিখবো, ওপেন ট্যাগ অ্যান্ড ক্লোজ ট্যাগকে আমরা এখানে ওপেন অ্যান্ড ক্লোজ করে দেবো, অ্যান্ড তার মাঝখানে আমরা তার কন্টেন্টটাকে দেবো। দেখো এখানে যখনই আমি লিখলাম তখন আমাদের এটা H2 হিসাবে আমাদের আউটপুট দিয়ে দিল। বোঝা গেছে এতটা সবাই? তো জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা এইভাবে ইউজ করে থাকি সাধারণত ট্যাগকে। তো এটাকে যদি আমরা এরকম পি ট্যাগ করতে চাই আমরা পি ট্যাগও করতে পারি। অ্যান্ড সেকেন্ড, পি ট্যাগের মধ্যে যদি আমরা চাই কিছুটা এরকম লার্নিং বা জাভাস্ক্রিপ্টটাকে হাইলাইট করতে, ঠিক এরকম আমরা স্প্যান ট্যাগও নিতে পারবো। দেখো এরকম আমরা একটা স্প্যান ট্যাগও নিতে পারবো, এখানে তোমরা আউটপুট দেখতে পারবে। পি ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট একটা স্প্যানে ঢুকে গেছে,
অ্যান্ড স্প্যানের মধ্যে আমরা একটা আইডি কেও নিতে পারি, যা খুশি আইডি, আমি স্প্যান নিলাম। দেখো স্প্যানের মধ্যে আমরা একটা আইডি কেও নিতে পারি, অ্যান্ড এই যে আইডিটা আছে এই আইডিটাকে দিয়ে আমি ডিজাইনও করতে পারি স্টাইল ট্যাগের মধ্যে। দেখো স্প্যান টু ট্যাগটুকুকে আমরা ডিজাইনও করতে পারি সিএসএস অ্যাপ্লাই করে, ডিজাইন। এত পর্যন্ত বুঝলে কি না দেখো সবাই? আরো কোনো ডাউট থাকলে বলবে। তো জাভাস্ক্রিপ্টে যখনই কোনো নতুন সেকশনকে আমরা এরমভাবে ক্রিয়েট করি, সাধারণত এরকম সেকশন আমরা ক্রিয়েট করি না, বাট যখনই কোনো সেকশনকে আমরা এরকম ক্রিয়েট করে থাকি, অনেকেই আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে সেকশন ক্রিয়েট করা পছন্দ করে, কারণ ফাস্ট লোডিং স্পিড বাড়ানোর জন্য, ওয়েবসাইটে যখন ভারী স্পিড লোড হতে টাইম নেয় তার জন্য। তো তখন কিন্তু আমাদের এই রকমভাবে যে কোনো ট্যাগ ইউজ করে আমরা এখানে লিখতে পারি। যে কোনো ট্যাগ, ডিভ ট্যাগ নিতে পারো, সেকশন ট্যাগ নিতে পারো, ডিভের ভিতর ডিভ নিতে পারো, যাই দেবে ডাবল কোটেশনের মধ্যে সেটাই আমাদের প্রিন্ট হয়ে যাবে। এবারে বলি আমাদের এখানে একটা কোটেশনের সিস্টেম, কোটেশন রুলস। যখন আমরা ডকুমেন্ট ডট রাইট লিখছি, রাইটের মধ্যে আমরা ব্র্যাকেটের মধ্যে তোমাদের বলেছিলাম এখানে আমাদের একটা সিঙ্গেল কোট বা ডবল কোট নিতে হবে। যদি মনে রাখবে, যদি এখানে এরকম বাইরে ডাবল কোট নাও, ভিতরে যখন আমরা এরকম কোনো অ্যাট্রিবিউট লিখছি, আইডি হতে পারে বা কোনো কাস্টম অ্যাট্রিবিউট হতে পারে বা ক্লাস নেম হতে পারে, তখন কিন্তু তার যে কোটেশনটা হবে সেটা কিন্তু সিঙ্গেলে হবে। কারণ ডাবল কোটেশনের ভিতরে কখনো ডাবল কোটেশন নেবে না। এটা হচ্ছে যে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো কোডের ল্যাঙ্গুয়েজের রুল, সেটা জাভাস্ক্রিপ্ট হতে পারে বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। ডাবল কোটেশনের মধ্যে আমরা এখানে কিন্তু এরকম ডাবল কোটেশন দিয়ে লিখতে পারি না। তাহলে তোমরা দেখবে এখানে দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের কিন্তু এরর দেবে। দেখো পুরো গায়েব হয়ে গেছে, এরর দিবে। তো তোমরা যেটা খুশি গুড প্র্যাকটিস করতে পারো নিজেদের জন্য। যদি এখানটায় তোমরা চাও ডাবল কোটেশন দিতে দিতে পারো, তাহলে কিন্তু আমাদের বাইরের যে মেন কোটেশনটা, যেটা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সকে ডিফাইন করছে, যে আমরা কি লিখছি সেইটাকে আমাদের সিঙ্গেল কোটেশন দিতে হবে। বোঝা গেছে? কারোর প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। তো কিভাবে ট্যাগকে ইউজ করা হয় তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। নেক্সট আসছি কমেন্টস, যেটা হচ্ছে আমাদের কমেন্টস। তোমরা সবাই জানো যে জাভাস্ক্রিপ্টের মধ্যে কোনো কিছু কমেন্টস করে লিখতে গেলে আমাদের এরকম কমেন্ট আসবে। ডাবল স্ল্যাশ হচ্ছে জাভাস্ক্রিপ্টের কমেন্টের জন্য ইউজ করা হয়, অ্যান্ড এটা সিঙ্গেল কোট এক্সাম্পল লিখে দিচ্ছে। তো এটা এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমান্ড। আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে ডাবল লাইন কমেন্টও করা যায়। আমি টোটালটাকে এরকম চাইলে ডাবল লাইন কমেন্টও করতে পারি, যেটা হচ্ছে ডাবল লাইন নয়, অ্যাকচুয়ালি মাল্টিপল লাইন। এরকম মাল্টিপল লাইনকে একটার মধ্যে ঢোকাতে চাইলে আমাদের মাল্টিপল লাইনকে এইভাবে কমেন্ট করতে পারি। তো এইভাবে যেরকম এটা হচ্ছে সিএসএসেও এইভাবেই কমেন্ট ইউজ হয়, মাল্টিপল লাইন। এইভাবে আমরা কমেন্টকে ইউজ করতে পারি। নেক্সট আসছি জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলস।
জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের আসার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। যে কোনো ব্রাউজারের মধ্যে, সে তোমরা ক্রোম ইউজ করো, ফায়ারফক্স ইউজ করো, অপেরা ব্রাউজার ইউজ করতে পারো, বা ডিফল্ট মাইক্রোসফটের প্রোভাইড করা ব্রাউজার ইউজ করতে পারো, প্রত্যেকটা ব্রাউজারের জাভাস্ক্রিপ্টের জন্য ইউজ হয় আমাদের কনসোল। এখানে যখনই আমরা কোনো ইন্সপেক্ট করার পর আমাদের যে কোডগুলো দেখা যায়, সেই কোডগুলো কিন্তু আমাদের এলিমেন্টের মধ্যে দেখা যায়। এলিমেন্টস, কি কি এলিমেন্টস আমরা লিখেছি, ট্যাগস, সেইগুলোর মধ্যে আমাদের দেখা যায়। ঠিক তার পাশে আছে কনসোল। কনসোল যখনই ইউজ হয় আমাদের কি জাভাস্ক্রিপ্ট কিভাবে ইউজ করা হয়, কি জন্য ইউজ করা হয়, যখনই কোনো এরর আসবে না আমাদের জাভাস্ক্রিপ্টে, তখন সেটা আমাদের ডিটেলস এই কনসোলে লেখা থাকবে। যেমন আমি যদি এই ট্যাগের মধ্যে কোনো একটা এরর কোড লিখি, মানে ভুল কোড লিখি, তো আমি কি করছি, এই স্প্যান ট্যাগের মধ্যেই আমি এটা ডাবল কোড করে দিলাম, ডাবল কোডের মধ্যে ডাবল কোড দিয়ে দিলাম। তার জন্য দেখো আমাদের এটা এরর এসছে, টোটালটা গায়েব হয়ে গেছে, অ্যান্ড আমাদের কনসোলে কিন্তু এরর দিয়ে দিয়েছে। কি এরর দিয়েছে সেটাও দিয়েছে, সিনট্যাক্স এরর মিসিং আফটার আর্গুমেন্ট লিস্ট অ্যাট 2.html, মানে আমাদের এইচটিএমএল ফাইলটা 20:24। এর অর্থ হলো 20 নাম্বার লাইন, যে কোডের যে লাইন নাম্বার আছে সেটা হচ্ছে 20। দেখো ক্লিক করলে আমাদের সোর্সে নিয়ে চলে যাবে, অ্যান্ড সোর্সে কোন লাইনটাতে আমাদের এক্স্যাক্ট এররটা দিচ্ছে সেই এররটাকেও আমাদের দেখিয়ে দেবে। বুঝতে পেরেছো? তো যে কোনো জাভাস্ক্রিপ্ট হতে পারে, বা যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কেউ সুইচ করো, সবার প্রথম কোড শেখার থেকে বড় জিনিস আমাদের দেখতে হবে, এরকম কোড শেখার জন্য আমাদের বড় জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডিবাগিং। ডিবাগিং কি? কোনো কিছু এরর আসলে সেই এররটাকে ডিফাইন করা, অ্যান্ড এররটাকে বোঝা, অ্যান্ড এররটাকে সলভ করা, সেটা হচ্ছে মেন ডিবাগিংয়ের লক্ষ্য। ডিবাগ করাটাই হচ্ছে আমাদের মেন, হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কাজ যে কোনো ল্যাঙ্গুয়েজে। যে কোনো কোডে কোনো এরর আসলে সেটাকে আমরা এররটাকে বুঝবো কি করে, কোন কোডে এরর এসছে, কি এরর এসছে। তো এখানে দেখো আমরা যে এররটা পেয়েছি সেটা হচ্ছে সিনট্যাক্স এরর মিসিং। কারণ জাভাস্ক্রিপ্টে এই সিনট্যাক্সটা লিখেছি, সেই সিনট্যাক্সটার মধ্যেই আমাদের এররটা দিয়েছে, কোটেশনের সিনট্যাক্সকে ডিফাইন করতে পারছে না। ইভেন আমাদের এখানে দিয়ে দিয়েছে কোন ফাইলের মধ্যে এরর এসছে, 2.html ফাইলে এসছে, অ্যান্ড এইচটিএমএল ফাইলে কি এসছে দেখো, লাইন নাম্বার দিয়ে দিয়েছে :20 নাম্বার লাইনে আমাদের এরর এসছে, অ্যান্ড 24 দিয়েছে :24, মানে হচ্ছে আমাদের 1 2 3 4 করে যাই, তাহলে আমাদের 24 জায়গায় আমাদের এসে 24 নাম্বার না লাইনে আমাদের কিন্তু এররটা দিয়েছে, লাইন নয়, 1 2 3 4 5 এরকম হচ্ছে। এর মধ্যে যদি আমরা গুনতে থাকি এক একটা ক্যারেক্টারকে, স্পেসও একটা ক্যারেক্টার, তো আমাদের এখানে 24 নাম্বারে গিয়ে এররটা পেয়ে যাব। এরমভাবে আমাদের গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8, এইভাবে আমাদের গুনতে গুনে আসতে হবে 24-এ এখানে পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের কনসোল দিয়ে দেয় ইজিয়েস্ট প্রসেস, যে কত নাম্বার লাইনে কত নাম্বার ক্যারেক্টারের জায়গায় আমাদের এররটা দিয়েছে। ইভেন এখানে ক্লিক করলে আমাদের লাইন নাম্বারও দিয়ে দেবে, অ্যান্ড যেই জায়গায় এররটা দিয়েছে সেই জায়গাটুকু আমাদের আন্ডারলাইন, এরকম রেডের আন্ডারলাইন করেও দেখিয়ে দেবে। ওকে, বোঝা গেছে? কারো কোনো ডাউট? ওখানে ক্লাসের জায়গায় মানে আইডির জায়গায় ক্লাস লিখতে পারি তো? যে কোনো কিছু লিখতে পারো এখানে। এখানে আইডির জায়গায় ক্লাস লিখতে পারো, এখানে কাস্টম অ্যাট্রিবিউট লিখতে পারো, যদি ইমেজ ট্যাগ থাকে তাহলে এসআরসি লিখতে পারো,
তোমার কি বলে, এরকম কাস্টম অ্যাট্রিবিউটও করতে পারো, এরকম ডেটা কিছু একটা এরকমভাবে কাস্টম অ্যাট্রিবিউটও ক্রিয়েট করতে পারো, যা খুশি ক্রিয়েট করতে পারো। বাট আমাদের রুলস একটাই, এটা যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লিখছি, এইচটিএমএল এর মধ্যে যা যা লেখা হতো আমাদের সমস্ত কিছুই তোমরা এখানে লিখতে পারো। রুলস একটাই এখানে লেখার, সেটা হচ্ছে বাইরের মেন যে আমরা সিনট্যাক্সগুলো লেখা স্টার্ট করছি এই রাইট সিনট্যাক্সের মধ্যে, সেটা যদি আমাদের বাইরে ডাবল কোড থাকে তাহলে সমস্ত অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের সিঙ্গেল কোড নিতে হবে, আর বাইরে যদি সিঙ্গেল কোড থাকে সমস্ত অ্যাট্রিবিউটসের মধ্যে আমাদের এখানে ডাবল কোড নিতে হবে। তোমরা যেটা খুশি প্র্যাকটিস করতে পারো, কোনো রুলস নেই সিঙ্গেল কোড ইউজ করা বা ডাবল কোড ইউজ করা, যে কোনো একটা ইউজ করতে পারো। ওকে, তো এখানে দেখো আমরা যে কোডটা সলভ করে দিয়েছি, দেখো আমাদের কনসোলে কোনো এরর নেই, সমস্ত এরর গায়েব হয়ে গেছে, ঠিকঠাকভাবে লোড নিচ্ছে। ওকে, সবাই বোঝা গেছে? ওকে, নেক্সট এই সমস্ত ভেরিয়েবল থেকে শুরু করে এইগুলো সমস্ত কিছুই দেখাবো, সমস্ত কিছুই তোমাদের দেখাবো, কভার করব। তার আগে একটা ছোট্ট জিনিস বলে রাখি, জাভাস্ক্রিপ্টে আমরা যেটা যে ওয়েবসাইটের ডিজাইন পার্সপেক্টিভে, মানে ওয়েবসাইটকে ক্রিয়েট করা সময় যে ডিজাইন পার্সপেক্টিভ, আমি যে সমস্ত অ্যাজ এ এক্সাম্পল দিয়েছি তোমাদের এই ওয়েবসাইটটার এক্সাম্পল দিয়ে, জাভাস্ক্রিপ্টে কি কি ইভেন্ট হতে পারে, সমস্ত কিছু ইভেন্ট যে সমস্তগুলো আমরা ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমাদের এই ডিজাইনে দেখাবে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে বলা হয় এইচটিএমএল এ ডিওএম ম্যানিপুলেশন, ডকুমেন্ট অবজেক্ট মডেল ম্যানিপুলেশন। কি বলা হয়, আমি বেসিক ডট এইচটিএমএলটা দিয়ে দিচ্ছি, ডম ডিওএম ম্যানিপুলেশন, একদম টপে লিখে দিচ্ছি। ডকুমেন্ট ম্যানিপুলেশন, ডকুমেন্ট অবজেক্ট মডেল হচ্ছে তোমার ডিওএম, ডিওএম এর ফুল ফর্ম ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডকুমেন্ট অবজেক্ট মডেল কেন, আমরা যে ডকুমেন্টটা বানাচ্ছি, ডকুমেন্ট তোমরা একটু গেস করতেই পারছো, এখানে আমি তোমাদের প্রথমেই বলেছি যে যখনই আমরা কোনো এরকম ফাইল, এইচটিএমএল ফাইলটাকে হচ্ছে ডিফাইন করে অ্যাজ এ ডকুমেন্ট, তো সেই ডকুমেন্ট হচ্ছে এই ডকুমেন্ট অ্যান্ড অবজেক্ট মডেল, যে কোনো কিছু আমরা অবজেক্ট করতে পারি। এখানে আমরা যখন এইচটিএমএল শিখেছি, যখন আমরা এইচটিএমএল শিখেছিলাম সমস্ত কিছু কি বলেছিলাম আমি, সমস্ত কিছু এক একটা এলিমেন্ট, মানে এই সমস্ত ট্যাগগুলো হচ্ছে এক একটা টোটাল এলিমেন্টকে ক্রিয়েট করা যায়। তো জাভাস্ক্রিপ্ট সেগুলোকে এলিমেন্ট বলে না, জাভাস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজে এক একটা অবজেক্ট বলা হয়। তো অবজেক্ট কি কি, যে কোনো একটা ট্যাগ নিলাম আমরা, ধরো পি ট্যাগ, সেটা একটা অবজেক্ট হলো। মানে অবজেক্ট আলাদাই জিনিস একটা, মানে তোমাদের জাভাস্ক্রিপ্ট যখন দেখাবো ডিটেলসে অবজেক্ট কি জিনিস, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট সেটাও একটা আলাদা সিনট্যাক্স অবজেক্ট। বাট এখানে ডিওএম এর অবজেক্টের অর্থ হলো, মানে হলো আমাদের কিন্তু এই সমস্ত এক একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্টকে আমরা নতুন ক্রিয়েট করেছি যেটা জাভাস্ক্রিপ্ট, সেটা হলো একটা অবজেক্ট। এইচটিএমএল এর ক্ষেত্রে দেখতে গেলে সেটা একটা এলিমেন্ট হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট, অবজেক্টের মডেলকে আমরা ক্রিয়েট করি, সে যে কোনো মডেল হতে পারে। এখানে আমরা টেক্সট লিখেছি, টেক্সট মডেল হতে পারে, আমরা পপ আপ ক্রিয়েট করতে পারি। পপ আপ মানে ওয়েবসাইট যখন ওপেন হচ্ছে সেই ওয়েবসাইটের মধ্যে একটা কোনো কিছুক্ষণ বাদে একটা
টাইপের ফ্লোটিং হয়ে কোনো কিছু চলে আসলো, পপ আপ সেটাকে বলা হয়, সেরকম পপ আপ ক্রিয়েট করতে পারি, যে কোনো মডেলকে আমরা ক্রিয়েট করতে পারি। তো ডিজাইন পার্সপেক্টিভে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে DOM, ডম ম্যানিপুলেশন। ডম ম্যানিপুলেশন করার জন্য হালকা ব্যাকএন্ড কনসেপ্ট লাগে। ব্যাকএন্ড কনসেপ্ট মানে হচ্ছে এই সমস্ত জাভাস্ক্রিপ্টে তোমাদের দেখাবো, যেগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডে দেখা যাবে না, কিন্তু ব্যাক এন্ডে তোমাদের আমাদের আউটপুটটা ঠিকঠাকভাবে শো করবে। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি? কোনো কোশ্চেন থাকলে কেউ জিজ্ঞেস করতে পারো। কনসেপ্ট বলতে DOM এর কনসেপ্ট। ওকে, চলো নেক্সট। DOM কনসেপ্টের মধ্যে আমরা কি কি পেতে পারি, ডমের মধ্যে আমরা কি কি পেতে পারি? ডকুমেন্ট অবজেক্ট মডেলের মধ্যে, ধরো ডকুমেন্ট অবজেক্টের মডেলের প্রথম এক্সাম্পল আমি তোমাদের দেখিয়েছি। কোনো ডকুমেন্টের মধ্যে কোনো কিছুকে ক্রিয়েট করা, কোনো টেক্সট হতে পারে, কোনো বড় ট্যাগ হতে পারে, ট্যাগ করে ডিজাইন হতে পারে, সেটাকে ক্রিয়েট করা যেতে পারে DOM এর মধ্যে। আমরা যেটা এটা CSS দিয়ে রেড করেছি না এখানে, ধরো কোনো একটা কমপ্লিট লাইনকে আমরা স্টাইল দিতে চাইছি, CSS ছাড়া সেটা জাভাস্ক্রিপ্ট দিয়েই আমরা স্টাইল দিতে পারি। তো আমরা সেটা স্টাইলকেও ক্রিয়েট করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে, আমাদের স্টাইল ট্যাগের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র মানে এই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ক্রিয়েট করছি, সেটাকে ক্রিয়েটের জন্য আমাদের কোনো প্রয়োজন নেই, জাভাস্ক্রিপ্ট দিয়েই আমরা এটাকে স্টাইল করতে পারি, যে কোনো CSS অ্যাপ্লাই করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে। এটা DOM, ডকুমেন্ট অবজেক্ট মডেলের মধ্যে পড়ে। যা যা ইভেন্ট আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি, এখানে সমস্ত ইভেন্টগুলোই কিন্তু DOM এর মধ্যে পড়ে। ওকে, বোঝা গেছে? তোমরা অনেক সময় অ্যালার্ট টাইপের দেখতে পারবে, যখনই কোনো কিছু ক্লিক করছি, সেই ক্লিক করার পর এখানে একটা অ্যালার্ট বক্স চলে আসে, আমাদের ওকে করতে পারে, প্রসিড বলতে পারে, বা কোনো এরর কিছু আমাদের এখানে শো করানো বলতে পারে। সেরকম অ্যালার্টকেও আমরা ক্রিয়েট করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো নেক্সট আসছি HTML, ট্যাগ ইন HTML। ভেরিয়েবলে আসার আগে আমি আর একটা জিনিস এখানে ছোট দেখিয়ে দেবো। HTML ট্যাগের মধ্যেই আমি দেখিয়ে দেবো, আর একটা নতুন স্ক্রিপ্ট দিচ্ছি। দেখো, ধরো আমাদের এখানে কোনো একটা P ট্যাগ আছে, P ট্যাগের মধ্যে আইডি আছে কি, ধরো টেক্সট নামে আইডি আছে। ওকে, টেক্সট নামের আইডি আছে। তো আমরা চাইছি জাভাস্ক্রিপ্ট দিয়ে এরকম ডকুমেন্ট ডট রাইট না করে, এই যে আইডিটা যেখানটায় আছে, এই যে ট্যাগটার মধ্যে আইডিটা যেখানে আছে, সেই আইডিটা যেখানে আছে সেখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো কন্টেন্টকে প্রিন্ট করতে পারি। তো এটার সুবিধা হচ্ছে বড় HTML এর মধ্যে এই P ট্যাগটা যে কোনো কোথাও ইউজ থাকতে পারে, বাট আমরা স্ক্রিপ্টটাকে যে কোনো কোথাও ইউজ করতে পারি। দেখো, তার জন্য কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা হচ্ছে একটা সিনট্যাক্স টোটালটা। ডকুমেন্ট তোমরা সবাই বুঝে গেছো আশা করি, ডকুমেন্ট বলতে আমাদের টোটাল ডকটাকে বোঝানো হচ্ছে। ডকুমেন্ট ডট এই যে সিনট্যাক্সটা আছে সেটা কি, গেট। গেট করা মানে কি হচ্ছে, আমাদের ক্যাচ করে নেবে, এটাকে গেট করবে। কি করবে, কিভাবে গেট করবে, এলিমেন্ট, কোনো একটা এলিমেন্টকে গেট করবে। যে HTML এর তো সমস্ত কিছু এলিমেন্ট হয়, একটু আগেও বললাম, HTML এর ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, এই যত সমস্ত কিছু আমাদের ট্যাগ ইউজ করছে সমস্ত কিছু এক একটা এলিমেন্ট। তোমরা ইন্সপেক্ট করলে এখানে দেখতে পাবে এলিমেন্টস বলে আমাদের ইন্সপেক্টে দেখায়, এগুলো সমস্ত কিছু এলিমেন্টস। তো এটা হচ্ছে সেই এলিমেন্টস বাই আইডি। কিভাবে কোন এলিমেন্টটাকে আমরা ডিফাইন করব, বাই আইডি, মানে আইডির দ্বারা আমরা সেই ট্যাগটাকে বা এলিমেন্টটাকে আমরা এখানে ডিফাইন করব। এতটুকু মানে বুঝতে পেরেছো সবাই? এটা আমাদের ঠিক এইরকমই লিখতে হবে, গেট ছোট, দেন হচ্ছে ক্যাপিটালে থাকবে, দেন
বাই এর হচ্ছে বিটা হচ্ছে ক্যাপিটালে থাকবে অ্যান্ড আইটাও ক্যাপিটালেই থাকবে। তো এর মানে হলো গেট আমাদের গেট করবে এলিমেন্ট, কোন এলিমেন্টটাকে গেট করবে, মানে এলিমেন্টটাকে ডিফাইন কি করে করবে, এখানে তো মাল্টিপল এলিমেন্ট থাকতে পারে, পি হাজারও থাকতে পারে একটা ডকুমেন্টের মধ্যে, বাই আইডি মানে আইডির দ্বারা ডিফাইন করবে এলিমেন্ট। তো আইডির দ্বারা যখনই ডিফাইন করবে তখন আমাদের এখানে ডাবল কোটেশনের মধ্যে কি করতে হবে, এখানে হ্যাশট্যাগ দিতে হবে, দিয়ে টেক্সটটাকে, সরি হ্যাশট্যাগ নয়, জাস্ট টেক্সটটাকে পাস করে দিতে হবে। এখানে যে আইডি নেমটা দেবো সেই আইডিটাকে আমাদেরকে এখানে পাস করে দিতে হবে। তাহলে কি হলো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্টটাকে গেট করছে আইডির দ্বারা, যেই আইডিটা আছে আমাদের ট্যাগের মধ্যে টেক্সট নামক যে আইডিটা আছে সেই আইডিটাকে এখানে গেট করে নিল। ডট দেবো কি আমরা এখানে ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল মানে হচ্ছে এই যে আইডিটা আমরা গেট করলাম, এত পর্যন্ত আমাদের কাজ হলো আইডিকে গেট করা। দেন আইডিটাকে গেট করার মধ্যে তাকে দিয়ে কি কাজ করাবো, তো তাকে আমি দিচ্ছি ইনার এইচটিএমএল। ইনার মানে ইনসাইডে এইচটিএমএল আমাদের অ্যাড হবে। দেখো এইটার ইনসাইডে আমাদের এইচটিএমএল অ্যাড হবে। কিভাবে হবে, জাস্ট ইকুয়াল টু দেবো, দিয়ে কোটেশন দিয়ে আমি এটাকে ক্লোজ করে দেবো। এটা হলো কমপ্লিট। এই ট্যাগের মধ্যে আমরা কোনো এইচটিএমএলকে ফোর্সফুলি ইনপুট করতে পারি। দেখো এখানে সবার প্রথম আমি হ্যালো লিখছি, তো এখানে আমাদের এই হ্যালো প্রিন্ট হয়ে গেছে। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল। হ্যালো ওয়ার্ল্ডটা কোথায় প্রিন্ট হলো, আমাদের এই পি ট্যাগের মধ্যে দেখো প্রিন্ট হয়ে গেছে, যার মধ্যে আইডিটা আছে। এবারে দেখো এইটাকে ধরো আমি কি করছি, এখানে একটা ডিভ নিচ্ছি, ডিভ নিয়ে এই আইডিটাকে আমি কাট করলাম, করে এই ডিভের মধ্যে পেস্ট করে দিলাম। দেখো তাহলে কি ও কী করবে, এই আইডিটা যেখানে পাবে সেখানেই কিন্তু এই ইনার এইচটিএমএলটাকে ও অ্যাপেন্ড করে দেবে, মানে অ্যাপ্লাই করে দেবে। দেখো হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের উপরে চলে গেছে, এই যে পি ট্যাগটা নিচে ছিল সেই পি ট্যাগটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অ্যান্ড উপরে যে ডিপ ট্যাগটা আমি নিয়েছি সেই ডিপ ট্যাগের মধ্যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। ইন্সপেক্ট করে সবসময় তোমরা চেক করবে জাভাস্ক্রিপ্ট কীভাবে কীরমভাবে রান করছে। কনসোল যদি দেখায় কনসোলে কোনো এরর নেই, আমাদের কোড একদম ঠিকঠাক আছে। দেখো এই কোডটা বুঝলে কি না, কারোর ডাউট থাকলে কনসেপ্টে জেনে যেতে পারো। কারোর ডাউট থাকলে বলো। অরিজিৎ, ইরফান, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমি আরো এখানে সেন্টেন্স ওয়াইজ লিখে দিচ্ছি তোমাদের, গেট মানে কি, প্রথম প্রথম একটু গুলাবে, বাট একবার মুখস্থ হয়ে গেলে এগুলো সব ঠিক হয়ে যাবে। বাই আইডি, তো সিলেক্টও বলতে পারি। গেট মানে হচ্ছে আমাদের সিলেক্ট দ্য ট্যাগ, এখানে কোনো একটা ট্যাগ বা ফেচ অর সিলেক্ট বা ট্যাগ, কোনো একটা ট্যাগকে আমাদের সিলেক্ট করতে বলছে গেট মানে। এলিমেন্ট মানে হচ্ছে যে কোনো টাইপের এইচটিএমএল ট্যাগ হতে পারে, সরি ট্যাগ হবে, এটা ট্যাগ লিখে দিয়েছি, ট্যাগ হতে পারে। বাই আইডি মানে হচ্ছে যেই কোন ট্যাগটাকে আমরা সিলেক্ট করতে চাইছি সেটা আইডি নেম দিয়ে আমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক এটা হচ্ছে আইডি নেম। অ্যান্ড ইনার এইচটিএমএল মানে হচ্ছে আমাদের ইনসাইড এইচটিএমএল, ইনার এইচটিএমএল সিনট্যাক্স দিয়ে আমরা কাজ করি। এবারে যদি তোমরা চাও এখানে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা আছে এটাকে এরকম ব্রেকও করে নিতে পারো, যদি কোনো বড় এইচটিএমএল এরকম করতে পারো,
বাট মনে রাখবে এই কোটেশনটা অলওয়েজ মাথায় রাখবে। তো আমি এটাকে সিঙ্গেল কোট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডাবল কোট তো এইচটিএমএল এর অ্যাট্রিবিউট দিয়ে লিখে অভ্যস্ত, তাই জন্য। দেখো এর মধ্যে আমি একটা টেবিল প্রিন্ট করছি। সরি, মনে হচ্ছে আমি একটু ভুল বললাম, এখানে টেবিলকে আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো না, একটু ভুল বললাম। টেবিলকে আমরা এখানে ক্রিয়েট করতে পারবো না এইভাবে, আমাদের দেবে এরর। এক সেকেন্ড, আমাদের দিয়ে দিয়েছে এরর, আমি ভুল বলছিলাম। ডকুমেন্টের রাইটের মধ্যে যেরকম আমরা এখানটায় লিখছিলাম যে কোনো এইচটিএমএলকে এইভাবে লিখছিলাম, বাট ইনার এইচটিএমএল এর মধ্যে আমরা এইভাবে কোনো ট্যাগকে আমরা ইউজ করতে পারবো না। বুঝতে পেরেছো? ইনার এইচটিএমএল এর মধ্যে শুধুমাত্র আমরা সেটাকেই ইনপুট করতে পারবো যেটা হচ্ছে আমরা এখানে টেক্সটকে লিখতে চাইছি, ওটা অন্যভাবে লিখতে হবে। এটা হচ্ছে ইনার এইচটিএমএল দিয়ে আমরা এখানে লিখে দিলাম। ইনার এইচটিএমএল এর মধ্যে আমরা কোনো ট্যাগকে এইভাবে ইউজ করতে পারবো না, কারণ এটা অলরেডি ট্যাগের মধ্যেই আমাদের জিনিসগুলো ফোর্সফুলি ইনজেক্ট করছে, জাভাস্ক্রিপ্ট ইনসার্ট করছে। তো এটা হলো একটা বেসিক, যে আমরা এবার এই স্ক্রিপ্টটাকে যেখানে খুশি রাখতে পারি, এই যেখানে আইডি আছে তার নিচেই রাখতে হবে, তার কোনো কথা নেই। দেখো আমি এটাকে যদি হেড ট্যাগের মধ্যেও ফেলে দিই, ও কিন্তু আমাদের ঠিকঠাকভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো না কেন দেখে নিচ্ছি। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো না কেন? ইনার এইচটিএমএল এর ক্ষেত্রে মেবি আমাদের এটা হেড ট্যাগে পুট করলে আমাদের আউটপুট দেবে না। যখনই কোনো কিছুকে গেট এলিমেন্ট বাই আইডি করছি, তখন আমাদের সবসময় এই আইডির নিচেই আমাদের স্ক্রিপ্টটাকে রাখতে হবে। আর উপরে আমি দেখিয়ে দেবো কীভাবে ইভেন্টগুলো, আশা করি আমাদের উপরে দিয়ে দিলে হয়ে যাবে। ম্যাক্সিমাম টাইপের স্ক্রিপ্ট আমাদের সবসময় বডি ট্যাগের একদম এন্ডেই লেখা থাকে, কোনো এইচটিএমএল এর মাঝখানে কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না যে কোনো ওয়েবসাইটেই। এনিওয়েজ, নেক্সট আসছি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস। সবার প্রথম দেখবো আমরা ভেরিয়েবল কি, আগে সেটাকে বুঝবো। ভেরিয়েবলটা ভালো করে বুঝবে, আমাদের অনেক জায়গায় ইউজ হয়। ধরো কোনো ওয়েবসাইট আছে, তোমরা ওয়েবসাইটে কাউন্ট ডাউন টাইমার ইউজ করছো, বা আজকের ডেটটাকে প্রিন্ট করে দেখাতে চাইছো, এরকম টাইপের অনেক কিছু থাকে যেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল হয়। বা কোথাও স্টপ ওয়াচ ইউজ করছো, ক্যালকুলেটর ইউজ করছো, সমস্ত কিছু ভেরিয়েবল দিয়ে কিন্তু ক্রিয়েট হয়। ভেরিয়েবল হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজের ব্যাকএন্ড বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা জাভাস্ক্রিপ্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল থাকে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল মাস্ট থাকেই। ভেরিয়েবল কি? কোনো কিছুকে একটা ভ্যারি করাকে বলা হয় ভেরিয়েবল। ভ্যারি বলতে পারো বা ক্যারি করতে পারো। লাইক এখানে দেখো আমাদের একটা গ্লাস আছে, এখানে আমাদের একটা গ্লাস আছে, ওকে। এখানে আমাদের একটা গ্লাস আছে, এই গ্লাসটার মধ্যে আমাদের কি আছে? জল আছে, রাইট? তো এই যে জলটা আছে, এই জলটা আমাদের এতটা আছে, আমরা যদি কোনো রিয়েল লাইফে এই গ্লাসের মধ্যে জল ঢালি আমাদের আরও ভর্তি হয়ে যেতে পারে। রিয়েল লাইফে যদি জলটা কিছুটা ফেলে দিই বা খেয়ে নিই তাহলে জলটা কমে যেতে পারে, রাইট? তো একটা ভেরিয়েবল কি? যখনই কোনো আমরা ভেরিয়েবলকে ক্রিয়েট করি তখন সেই ভেরিয়েবলের মধ্যে আমরা কিছু ভ্যালু থাকে। তো এখানে আমাদের এই গ্লাসটা হচ্ছে
ভ্যারি বা ক্যারি করছে কি আমাদের এই জলটাকে, জলের পরিমাণ যতটাই থাকুক না কেন, কম থাকুক বেশি থাকুক, এই ভেরিয়েবলের মধ্যে আমাদের এটাকে ভ্যারি করছে এই জলটাকে। তো আমাদের সেই হিসাবে যদি দেখা যায়, আমাদের গ্লাসটা যেটা হচ্ছে, এই গ্লাসটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। অ্যান্ড ভ্যারিয়েবল কি কি করছে, ভ্যারিয়েবল অবজেক্ট মানে হচ্ছে যে বস্তুটাকে আমরা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, সেটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল অবজেক্ট বা ভ্যারিয়েবলের ভ্যালু। তাহলে কি দাঁড়ালো, ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে ভ্যালুটা হচ্ছে আমাদের জল, ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের গ্লাসটা হচ্ছে ভ্যারিয়েবল। এতটুকু ক্লিয়ার সবার? মানে হচ্ছে কোনো কিছু একটা জিনিস, যেমন ধরো কেউ বাজারে যায়, বাজারের মধ্যে একটা ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে মাল্টিপল অনেক কিছু জিনিস থাকতে পারে, সেখানে ব্যাগটা হয়ে যাবে আমাদের ভেরিয়েবল, অ্যান্ড ব্যাগের মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকবে সেগুলো হয়ে যাবে তার ভ্যালু। ঠিক সেরকম জাভাস্ক্রিপ্টের মধ্যে ভ্যারিয়েবল ক্রিয়েট হয়। ভ্যারিয়েবল ক্রিয়েট করার 3 রকম প্রসেস আছে। ফর নাও আমি তোমাদের দিচ্ছি দুটো একটা সিনট্যাক্স দেখাচ্ছি। ভ্যারিয়েবল সিনট্যাক্সগুলো আমি এখানে আগে লিখে দিচ্ছি তোমাদের। ভ্যারিয়েবল সিনট্যাক্স হচ্ছে, একটা হচ্ছে var var, একটা হচ্ছে let, একটা হচ্ছে const। তো সবার প্রথম আমাদের লিখতে হবে এরকম ভ্যারের পরে স্পেস দিয়ে আমরা যখন ক্রিয়েট করবো একটা ভ্যারিয়েবল, তখন এখানে একটা দিতে হবে ভ্যারিয়েবলের নেম। তোমরা যা খুশি নেম দিতে পারতো, আমি ধরো নেম দিচ্ছি এখানে কালার। তো কালার হলো আমাদের একটা ভ্যালু, সরি ভ্যারিয়েবল। যখনই আগে এরকম একটা ভ্যার লিখছি, ভ্যার লিখে আমাদের যখনই কালার্স লিখছি, তখন এটা হয়ে গেল আমাদের ভ্যারিয়েবলের নেম। অ্যান্ড ইকুয়াল টু দিয়ে আমি এখানে একটা কোটেশনের মধ্যে লিখে দিচ্ছি ধরো রেড অ্যান্ড কমা ক্লোজ। তো এটা হয়ে গেল আমাদের ভ্যারিয়েবল, অ্যান্ড ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে আমাদের রেড। তো এখানে আমি কমেন্ট করে তোমাদের লিখে দিচ্ছি আরো ডিটেলসে। কালার্স ভ্যারিয়েবল and red is a value of colors variable। মানে এই রেডটা কিন্তু শুধুমাত্র আমাদের কালার্স নামক ভ্যারিয়েবলেরই ভ্যালু। কারোর বুঝতে কোনো প্রবলেম আছে? কোনো ডাউট থাকলে বলতে পারো। এবারে দেখো, এটাকে আমরা যখন প্রিন্ট করব, ডকুমেন্ট ক্যাপিটাল কেন আছে, ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে আমরা কি পাস করব, এখানে কিন্তু আমরা এই রেডটাকে এইভাবে পাস করব না। রেডটাকে এইভাবে পাস করলে আমাদের রেডই প্রিন্ট হবে, কিন্তু এই ভ্যারিয়েবলটা কিন্তু আসবে না। তার জন্য কি করব, আমরা এখানে জাস্ট ভ্যারিয়েবলটাকে পাস করিয়ে দেবো এর মধ্যে, কালার্স। এবারে তোমরা বলতে পারো এই যে কালার্স নামক ভ্যারিয়েবলটা, আগে আউটপুটটা দেখিয়ে দিই তোমাদের। ওকে, এখানে আমাদের রেড কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো এখানে দেখুন, আমি এটাকে কিন্তু এইরকম কোটেশনের মধ্যে লিখলাম না, সিঙ্গেল বা ডাবল। এখানে যদি কোটেশনের মধ্যে লিখি, তাহলে দেখো আমাদের কালার্সটা প্রিন্ট হবে। তখন এটা কি হয়ে যাবে, একটা তোমার ওয়ার্ড হয়ে যাবে, ওয়ার্ড হিসাবে প্রিন্ট করবে। যদি কখনো এরকম ভেরিয়েবলকে আমাদের প্রিন্ট করতে হয় ডকুমেন্টেড রাইট দিয়ে, তখন কোনো কোটেশন লাগে না, ডাইরেক্ট এই ভেরিয়েবলটাকে এর মধ্যে পাস করিয়ে দিলেই আমাদের সেই ভেরিয়েবলের মধ্যে যা যা লেখা থাকবে সমস্ত কিছু আমাদের এখানে আউটপুটে দিয়ে দেবে। এবারে দেখো, রেডের পাশে আমি এখানে দিয়ে দিচ্ছি GREEN। কি হলো,
সব উড়ে গেল কেন? ভেরিয়েবলের মধ্যে আমি স্পেস দিয়ে এখানে লিখে দিলাম গ্রিন। দেখো আমাদের অটোমেটিক কিন্তু প্রিন্ট এখানে চলে আসবে রেড অ্যান্ড গ্রিন। এবারে দেখো এর ম্যাজিক। ধরো এখানে একটা আমি পি ট্যাগ নিচ্ছি ফর, সরি স্ক্রিপ্টের মধ্যে নিয়ে ফেলেছি। এখানে আমি একটা পি ট্যাগ নিচ্ছি, নিয়ে তার পিছনে আমি এই সেম ভেরিয়েবলটাকে আমি নিয়ে প্রিন্ট করে দিচ্ছি। এই সেম কালার্স নামক ভেরিয়েবলটাকে আমি এখানেও একটা প্রিন্ট করলাম। দেখো এটার ক্ষেত্রে কি হবে, আমাদের কিন্তু দুইবারই সেম জিনিস আমাদের কাছে চলে আসবে। বাট আমরা যদি চেঞ্জ করি একটা জায়গায়, ইয়েলো দিই, তাহলে কিন্তু আমাদের দুটো জায়গাতেই আমাদের সমানভাবে চেঞ্জেস চলে আসবে। এটা হচ্ছে মেন ভেরিয়েবল ইউজ করার কাজ। ভেরিয়েবলের মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ করি, যেখানে যেখানে আমরা এইটাকে প্রিন্ট রেখেছি পুরো অল ওভার ওয়েবসাইটের মধ্যে, সেখানে সেখানে আমাদের সেই আপডেটটা অটোমেটিক নিয়ে নেবে। তো ভেরিয়েবল ইউজ করার দুটো বেনিফিট। একটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা যে কোনো রকম যত খুশি কন্টেন্ট ভ্যালু স্টোর করে রাখতে পারি, অ্যান্ড সেই ভ্যালুটা যদি আমাদের কোনো ওয়েবসাইটে মাল্টিপল জায়গায় ইউজ করা হয়, তাহলে সেই মাল্টিপল জায়গার মধ্যে এই সিঙ্গেল জায়গায় চেঞ্জ করার পরে আমাদের মাল্টিপল জায়গায় কিন্তু সেই চেঞ্জেসটা চলে আসবে। এটা হচ্ছে একটা বেনিফিট। তো এবারে এক্সাম্পল দেখাই যে সিঙ্গেল জিনিস কত জায়গায় ইউজ হয়। ধরো কোনো কোম্পানির নেম থাকতে পারে যেটা সিঙ্গেল, যেটা কিন্তু আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে মাল্টিপল জায়গায় কোম্পানির নেমটা মেনশন থাকতে পারে। তো এটা একদম বেসিক এক্সাম্পল দেখাচ্ছি। তো কোম্পানি নেমটাকে আমরা এখানে স্টোর করতে পারি ঠিক এইভাবে। দেখো আমাদের কোম্পানি নেম এরম লিখলাম, দিয়ে একটা হচ্ছে, তো আমরা যেখানে যেখানে কোম্পানি নেমটাকে প্রিন্ট করতে চাইবো, সেখানে সেখানে জাস্ট স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব, অ্যান্ড কোম্পানি নেমটাকে আমরা ডকুমেন্ট ডট রাইট করে এরমভাবে কোম্পানি নেমটাকে লিখে দেবো। তো যদি কখনো আমাদের স্পেলিং মিস্টেক থাকে কোম্পানি নেমে, তো মাল্টিপল জায়গায় ইউজের পরে আমাদের মাল্টিপল জায়গায় গিয়ে চেঞ্জ করতে হবে না। আমাদের এই কোম্পানি নেমে ভ্যারিয়েবলের মধ্যে যখনই আমরা সেটাকে চেঞ্জ করব, তখন মাল্টিপল জায়গায় সেটা অটোমেটিক আমাদের চেঞ্জেস চলে আসবে। কারোর কাছে ক্লিয়ার হয়ে থাকলে বলো কনসেপ্টটা। কারো কোনো ডাউট আছে? না। না। তো এটা হলো একটা বেসিক এক্সাম্পল অফ ভ্যারিয়েবল। নেক্সট ডিটেলে আসছি। আমরা একটা জাভাস্ক্রিপ্টের মধ্যে মাল্টিপল ভ্যারিয়েবল এইভাবে ক্রিয়েট করতে পারি। বাট ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমি বলেছিলাম তো আমাদের তিনটে সিনট্যাক্স আছে, একটা হচ্ছে ভ্যার, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে কনস। তিনটে দিয়েই আমাদের সমানভাবে কাজ হয়, ভ্যারিয়েবল কাজ হয়। সমানভাবে আমাদের ডেটা স্টোর করে রাখতে পারি তিনটে দিয়েই যদি ক্রিয়েট করি। বাট এটা ডিটেলসে আমি নেক্সট ডে ক্লাসে আসবো। তিনটের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্ট থাকবে, সেটাও আমি নেক্সট ডে ডিটেলসে বোঝাবো। ভ্যার দিয়েই সাধারণত ভ্যার অ্যান্ড লেট বেশি জায়গায় ইউজ হয়, অ্যান্ড কনসটা হচ্ছে খুবই রেয়ার ইউজ হয়। এটা ডিটেলসে আসবো, এটা ডিটেলস একটু লম্বা। নেক্সট ডে আমি এটাকে ডিটেলসে বোঝাবো ভ্যারিয়েবল। আজকের যেটা বোঝাবো সেটা হচ্ছে ডেটা টাইপ।
ডেটা টাইপ, ডেটা টাইপ কিছুই নয়, আমি তোমাদেরকে এখানে ডেটা টাইপটা যেটা বোঝাবো সেটাকে একটা টেবিলের মধ্যেই জাস্ট বুঝিয়ে দেবো, টেবিল করে লিখে দেবো। তো এখানে একটা টেবিল ট্যাগ নিচ্ছি, TR নিচ্ছি, TD নিচ্ছি, যাতে তোমাদের কাছে ডকুমেন্ট আর রয়ে যায়। একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি, ডেটা টাইপ অ্যান্ড ভ্যালু। একটা তোমাদের আমি টেবিল ক্রিয়েট করে দিলাম। জাস্ট ডিজাইন পার্সপেক্টিভে আমি এটা কি করছি, আমি জাস্ট ডিজাইনটা ক্রিয়েট করে দিলাম। আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের মধ্যে ডেটা টাইপটা হচ্ছে সবার সেম থাকে। ডেটা টাইপ কি? একটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং কি? ডেটা টাইপ যখনই আমরা কোনো এরকম ওয়ার্ড লিখছি, ক্যারেক্টার লিখছি আমাদের ABCDর, তখন সেটাকে বলা হয় আমাদের স্ট্রিং, সেটাকে বলা হয় আমাদের স্ট্রিং ক্যারেক্টার। এটাকে অনেকগুলো কপি করে নিচ্ছি। ওকে, এটাকে বলা হয় স্ট্রিং ক্যারেক্টার। কোথায় ছিলাম? আমাদের ডেটা টাইপ। নেক্সট আসছে আমাদের নাম্বার বা নাম্বার অর ইন্টিজার। ইন্টিজার বা নাম্বার হচ্ছে জাস্ট আমাদের ধরো যে কোনো নাম্বার লেখা থাকলে সেটাই হচ্ছে নাম্বার। আমাদের ইন্টিজার যে কোনো নাম্বার লেখা থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা টেবিল আমি তোমাদের করে দেবো, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিভাবে বুঝবে। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স। আমরা এই যে ইন্টিজার লিখলাম, সরি স্ট্রিং লিখলাম, জাভাস্ক্রিপ্টের এর মধ্যে সিনট্যাক্স হচ্ছে str। জাভাস্ক্রিপ্ট str হিসাবে যখনই কোনো জায়গায় ডিফাইন হয়, যখন নেক্সট ক্লাসে আসবো, নেক্সট আরও অ্যাডভান্সে, তখন বুঝতে পারবে। বাস জাস্ট মনে রাখবে, জাভাস্ক্রিপ্ট যখন কোনো স্ট্রিংকে ডিফাইন করে তখন str হিসাবে, যখন কোনো নাম্বার বা ইন্টিজারকে ডিফাইন করে তখন int হিসাবে। int মিনস ইন্টিজার।
যখন কোনো নাম্বারের শেষে আমাদের ডেসিমেল ভ্যালু থাকবে তখন আমাদের সেটাকে বলা হয় ফ্লোট। ডেসিমেল ভ্যালু বলতে আমাদের যখনই পয়েন্ট দিয়ে কোনো নাম্বারের পিছনে ভ্যালু থাকবে নাম্বারের পরে, তখনই আমাদেরকে সেটাকে বলা হয় ফ্লোট। ফ্লোট হচ্ছে ডেটা টাইপ। ফ্লোটের ভ্যালু হয় অলওয়েজ 1 পয়েন্ট দেওয়ার পরে যে কোনো কিছু ভ্যালু থাকে, আমাদের সবসময় ডেসিমেলের ভ্যালু থাকে। অ্যান্ড জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স হচ্ছে ফ্লোট। জাভাস্ক্রিপ্ট যখন কোথাও লেখা হবে ইন্টিজারকে কিছুভাবে, তখন আমাদের এরকম আইএনটি, এসটিআর বা ফ্লোট হিসেবে আমাদেরকে লিখতে হবে। দেন আসছি আমাদের অ্যারে। অ্যারে হচ্ছে আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে থাকে। অ্যারে হচ্ছে আমাদের ডেটা টাইপ। ডেটা টাইপগুলো ঠিক এইভাবে লিখতে হয়, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কোমা কোমা দিয়ে দিয়ে। এটা লেখার দু রকম প্রসেস আছে, একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে লেখা যায়, অ্যান্ড একটা হচ্ছে ঠিক এইরকম অ্যারে ক্লাস যখন দেখাবো তখন আমাদের এরকম লেখা যায়। বাট অ্যারের এখানটায় এত দূর জেনে রাখাই ভালো যে অ্যারে হচ্ছে এরকম, কোনো একটা ভ্যালুর মধ্যে এরকম মাল্টিপল ভ্যালু, হাজারো ভ্যালু আমরা এখানে স্টোর করতে পারি, এটাকে হচ্ছে অ্যারে। আর অ্যারে জাভাস্ক্রিপ্টে ডিফাইন হয় অ্যারে বলে। অ্যারের পরে আসে আমাদের অবজেক্ট। জাভাস্ক্রিপ্ট ডিফাইন করে ওবিজে বলে। অবজেক্ট কিছু নয়, অবজেক্ট কিছুটা এইরকম ভাবে আমাদের স্টোর থাকে। অবজেক্ট কিছুটা আমাদের এইরকম ভাবে স্টোর হয় অবজেক্ট। অবজেক্ট কিছুটা এরকম স্টোর হয়, এখানে মাল্টিপল অবজেক্ট আমরা পরপর এরকম ভাবে লিখে লিখে যেতে পারি, এটা হচ্ছে অবজেক্ট স্টাইল। ওকে, কারোর বুঝতে ডাউট থাকলে, প্রবলেম থাকলে বলতে পারো। নেক্সট হচ্ছে বুলিয়ান ভ্যালু। সরি, এখানে একটু স্পেলিংটা ভুল লিখেছি। বুলিয়ান ভ্যালু। বুলিয়ান ভ্যালু অলওয়েজ আমাদের প্রোভাইড করে দু রকম ভ্যালু। আমাদের এখানটায়ও আমাদের 1 অ্যান্ড হবে 0। বুলিয়ান ভ্যালু আমাদের দু রকমভাবে ডিফাইন করে, একটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। যদি ট্রু হয় তাহলে অলওয়েজ আমাদের জাভাস্ক্রিপ্ট ডিফাইন করে 1 বলে, অ্যান্ড যদি ফলস হয় তাহলে অলওয়েজ জাভাস্ক্রিপ্ট ডিফাইন করে 0 বলে। যখনই কোনো কিছুতে 0 আসবে তখনই মনে রাখবে যে এটা ফলস আছে, বুলিয়ান ভ্যালু। ওকে, নেক্সট আর একটা আছে আমাদের এখানে টেবিল। নাল। জাভাস্ক্রিপ্ট নালকে ডিফাইন করে ঠিক এইভাবে, NULL, নাল। এটাও হচ্ছে একটা টাইপের ডেটা টাইপ। নাল মানে হচ্ছে আমাদের কি, একটা এমটি টাইপ। যখনই কোনো কিছু এমটি থাকে, এমটি ডেটা টাইপ, ডেটাকে বলা হচ্ছে আমাদের নাল ভ্যালু। এমটি মানে হচ্ছে কোনো কিছু না থাকে, মানে একদম ব্ল্যাঙ্ক থাকে, সেটাকে বলা হয় আমাদের নাল, এমটি। বোঝা গেছে? এতদূর বুঝতে পারলে কিনা দেখো।
নেক্সট আসবে আমাদের ধরো আনডিফাইন্ড। যখনই আমাদের কোনো কিছুতে সিনট্যাক্স এরর আসবে, কোনো ডেটা বা কোনো কিছু ডিফাইন থাকবে না, তখন আমাদের এটা আরও কিছু হতে পারে, সিনট্যাক্স এরর হতে পারে বা আরও অনেক কিছু হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আনডিফাইন্ড শো করে, জাভাস্ক্রিপ্টও আনডিফাইন্ড শো করে। যখন কিছুকে সে ফেচ করে পায় না, আমাদের সমস্ত কিছু কোড তো ঠিকঠাক থাকে কিন্তু কোনো কিছু আমরা পাই না, তখন হচ্ছে আমাদের আনডিফাইন্ড থাকে। পায় না বলতে, যখন কোনো কিছু সিনট্যাক্সে এরর থাকে, পুরো বড় কোড হয়তো আমাদের ঠিকঠাক থাকলো বাট সিনট্যাক্সে আমাদের কোনো এরর খেলো, তখন আমাদের সেটাকে আনডিফাইন্ড হিসাবে আমাদের আউটপুট দেয়। এটাকে বলা হয় আনডিফাইন্ড। দেখো জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপগুলো বুঝলে কিনা? কারো কোনো ডাউট? লাস্ট একটা আছে, ধরো এরকম দিলাম জাভাস্ক্রিপ্টের সিম্বল। সিম্বল একটা টাইপের ডেটা টাইপ, যেখানে কোনো কিছু সিম্বল মানে হচ্ছে আমাদের যে স্পেশাল এইচটিএমএল কোড আছে সেইগুলোকে শো করার জন্য। এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার কোড, এরকম জাভাস্ক্রিপ্টে কিছু সিম্বল হয়। এই যে এরকম টাইপের সিম্বলগুলোকে আমরা অলওয়েজ যখনই জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু করতে চাই, তখন তার ডেটা টাইপ হয়ে যায় আমাদের সিম্বল। আর এই সিম্বলের প্রত্যেকটা সিম্বলের এক একটা করে কোড থাকে, সেই কোডগুলো যখনই ইনসার্ট করা হয় সেই কোড পার্সপেক্টিভে আমাদের সিম্বলগুলো প্রিন্ট হয়ে যায়। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ। অল ডেটা টাইপ ইজ হেয়ার ফর জাভাস্ক্রিপ্ট। আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরও কিছু এক্সট্রা জাভাস্ক্রিপ্ট থাকে, বাট জাভাস্ক্রিপ্টের মধ্যে এই কটাই আমাদের ডেটা টাইপ আছে। ডেটা টাইপ অ্যান্ড তার পাশে আমি এক্সাম্পল লিখে দিয়েছি ডেটা টাইপের ভ্যালু, মানে স্ট্রিং হলে আমাদের এখানে স্পেশাল ক্যারেক্টার যায়, সরি ভ্যালুতে হচ্ছে আমাদের ক্যারেক্টার যায়, ওয়ার্ড যায়, সেন্টেন্স যেতে পারে, সেটাকে স্ট্রিং। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট সেটাকে ডিফাইন করে এসটিআর সিনট্যাক্স হিসাবে। নাম্বারের ক্ষেত্রে 1 2 5 3 যা খুশি নাম্বার দিতে পারো। প্লাস অ্যান্ড নেগেটিভ দুটো ভ্যালুতে হতে পারে, প্লাসে অ্যান্ড মাইনাসে, অ্যান্ড সেটাকে ইন্টিজার হিসাবে ডিফাইন করে। ফ্লোটের ক্ষেত্রেও ঠিক তাই, বাট ফ্লোটের ক্ষেত্রে ডেসিমেল ভ্যালুকে জাভাস্ক্রিপ্ট ফ্লোট হিসাবে ডিফাইন করে, প্লাস অ্যান্ড মাইনাস ভ্যালু হিসাবে। অ্যারের ক্ষেত্রে যখনই কোনো মাল্টিপল ডেটাকে আমরা স্টোর করি একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে, তখন হচ্ছে আমরা এটাকে ভ্যালু অ্যারে বলে থাকি, যেটাকে জাভাস্ক্রিপ্ট ডিফাইন করে সিনট্যাক্স অ্যারে। অবজেক্টও কিছুটা অ্যারেরই মতো, বাস তার লেখার স্টাইলটা একটু আলাদা। জাভাস্ক্রিপ্ট ডিফাইন করে ওবিজে হিসাবে। বুলিয়ান ভ্যালু হচ্ছে আমাদের ট্রু অ্যান্ড ফলস ভ্যালু। যদি ট্রু হয় তাহলে জাভাস্ক্রিপ্ট ডিফাইন করে 1, যদি ফলস হয় তাহলে জাভাস্ক্রিপ্ট ডিফাইন করে 0। নাল ভ্যালু কোনো যদি এমটি ভ্যালু পায় জাভাস্ক্রিপ্ট, তখন সেটাকে নাল ভ্যালু জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স ডিফাইন করে। আনডিফাইন্ড যদি কোনো কিছুকে ডিফাইন না করা থাকে বাট সমস্ত কিছু আহ, আমাদের ডেটা থেকে থাকে বা ডিফাইন না করা থাকে, তখন আনডিফাইন থাকে। এগুলো ডিটেলসে আমরা আস্তে আস্তে জেনে যাব। অ্যান্ড সিম্বলের ক্ষেত্রে জাস্ট ফর এক্সাম্পল এই হচ্ছে আমাদের সিম্বলের ক্যারেক্টার। অ্যান্ড সিম্বল ক্যারেক্টার আমাদের যখন কোথাও সিম্বলকে ইউজ করতে চাই, তখন আমরা জাভাস্ক্রিপ্টে এরকম সিম্বল লিখে, জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ইউজ করে সিম্বল এরকমভাবে লিখতে পারি। তো দেখো কারোর কোনো ডাউট থাকলো কিনা জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপে।
কারো কোনো ডাউট? তো এটা গেল আমাদের ডেটা টাইপ, একটা এক্সাম্পল জাভাস্ক্রিপ্টের সমস্ত ডেটা টাইপ। আজকের যতদূর করালাম ভালো করে প্র্যাকটিস সবাই করবে, বিশেষ করে এইগুলো একদম বেসিক জিনিস। নেক্সট ডে অনেক কিছুই আছে, ভেরিয়েবল ডিটেলসে আলোচনা করবো, অ্যারিথমেটিক অপারেটর থেকে শুরু করে অনেক কিছুই আছে জাভাস্ক্রিপ্টে, বাট সবই ছোট ছোট ভাবে লিখতে হয়, আলাদা আলাদা কনসেপ্ট প্রত্যেকটা সিনট্যাক্সের।